বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি যে পুরনো ড্যান্ড্রোবিয়াম অর্কিড কিভাবে আমি প্রতিস্থাপন করলাম, যেগুলো মোটামুটি অনেকটাই পুরনো হয়ে গেছে, রুট সিস্টেম খারাপ হয়ে গেছিলো। সেই সমস্ত গাছ থেকে আবার নতুন করে প্রচুর ফুল আনার পদ্ধতি দেখাবো বলেছিলাম। আজকে দ্বিতীয় পর্যায়ে সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে যে গাছটা দেখাচ্ছি এটাও একটা বেশ পুরনো গাছ। এটা আমি কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম। রিপোর্ট করার মাত্র 2 মাসের মাথায় দেখুন কতটা ফুল আসতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা গাছ থেকেই মানে প্রত্যেকটা যে কেন রয়েছে তার আগা থেকেই দুটো করে কিন্তু স্পাইক বেরোনো শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই ছোট গাছটা থেকে অলরেডি 2, 3, 4, 5, 6টা স্পাইক কিন্তু দেখা যাচ্ছে, এবং এই স্পাইকগুলো ম্যাচিওর হতে না হতেই দেখবেন যে আরও এই সাইড থেকে আরও স্পাইক শুরু হয়ে যাবে। আজকে আমি দেখাবো যে কিভাবে এই স্পাইক অধিক আমরা আনতে পারি আমাদের যে সমস্ত পুরনো গাছ আছে সেই সমস্ত গাছগুলো থেকে। একটু যদি আমরা কাছ থেকে দেখি তো দেখব আমার মোটামুটি এই ধরনের প্রায় প্রত্যেকটা গাছ থেকে প্রচুর স্পাইক আসছে। একটুখানি কাছে আসো, কাছে এসে দেখো যে এই যে এখান থেকেও স্পাইক আসছে। দেখুন, এই যে একটা স্পাইক, এই একটা স্পাইক, এবং এই গাছটা থেকেও স্পাইক আসবে। এই কন্ডিশনে যখন কোনো গাছের কেন চলে আসে বেশ হৃষ্টপুষ্ট মোটা, তখনই বুঝতে হবে এর মধ্যে কিন্তু স্পাইক রয়েছে, এবং এটা আর কিছুদিনের অপেক্ষা, এর থেকেও নতুন কুড়ি চলে আসবে। এর সাথে সাথে আরও যে সমস্ত গাছ রয়েছে প্রায় প্রত্যেকটা গাছে এই সিজনে স্পাইক আসবে। প্রত্যেকটা দেখুন কেন বেশ মোটা হয়ে গেছে, যত বেশি হৃষ্টপুষ্ট হবে ততই বেশি স্পাইক হবে। আরও কিছু গাছ দেখায় বন্ধুরা, দেখুন মোটামুটি সব গাছে স্পাইক আসতে শুরু করেছে। এইগুলোই তো অলরেডি ফুলই চলে এসছে। দেখুন, এই আরও একটা স্পাইক, এই যে আরও একটা, দেখুন বন্ধুরা কি দারুণ ফুল এসছে, একদম ছোট 1 বছরের গাছ। এদিকে যদি চলে আসি, দেখুন প্রত্যেকটা গাছ থেকেই 2-3টে করে স্পাইক। দেখুন বন্ধুরা, এই গাছের মাথা থেকে 2টো স্পাইক, এই যে 2টো স্পাইক দুদিকে পুরো শিংয়ের মতন চলে গেছে। এই যে একটা স্পাইক, এই স্পাইক, এই দেখুন, এইটা দেখুন 2টো করে স্পাইক এসছে, এবং তার পাশে আরও স্পাইক। প্রচুর স্পাইক চলে আসবে। আজকে এই নতুন স্পাইক আনার কৌশলটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব, এবং বিশেষ করে যাদের কাছে পুরনো গাছ রয়েছে তারা যাতে করে আরও প্রচুর ফুল পেতে পারে সেই পদ্ধতিগুলো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ডিসকাস করব। তবে আমার ভিডিও একটু বড় হয়ে যায় ঠিকই, তবে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশান কখন গায়েব হয়ে যাবে বুঝতে পারবেন না। অর্কিড রোপণ করার পরপরই আমরা মোটামুটি 2 সপ্তাহ পর থেকেই দেখতে পারবো যে নতুন কেন ছাড়তে বা নতুন গ্রোথ আসতে শুরু করবে অর্কিডে। এরকম সময় আমাদেরকে গাছে ব্যালেন্স এনপিকে দিয়ে যেতে হবে উইকলি 2 গ্রাম/লিটার অনুযায়ী। এটা যে সপ্তাহে দেব তার পরের সপ্তাহে আমরা কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস বা সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারি। অর্কিডে ফুল আনা খুব একটা কঠিন বিষয় নয়। মূলত গাছটাকে প্রথমে আমাদেরকে একটু হৃষ্টপুষ্ট বা স্বাস্থ্যবান করে নিতে হবে। সেজন্য প্রথমে গাছকে খাইয়ে মোটা করে নিতে হবে, এবং তারপর গাছ যখন পরিপক্ক হবে বা পরিণত হবে তখন তাতে অনায়াসে ফুল চলে আসবে। কোনো কোনো ভ্যারাইটিতে দেখা যায় যে অনায়াসে ফুল আসে না। সে সমস্ত ক্ষেত্রে স্পেশাল কিছু কেয়ার টিপস ফলো করলেই আমাদের গাছে ফুল চলে আসবে। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাছে বেশি করে ফুল পাওয়ার কৌশল। বিশেষত পুরনো ডালগুলো থেকেও এরকমভাবে যদি একাধিক স্পাইক চলে আসে তাহলে গাছটা অনেক বেশি ভরা ভরা লাগে এবং অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এজন্যে প্রত্যেক সপ্তাহে বিকেলের দিকে একবার করে হয় সুপার সোনাটা কিংবা কাকা, বা মাসে একদিন ওবেরন স্প্রে করতে হবে। আর গাছ পরিপূর্ণ হওয়া সত্ত্বেও যদি স্পাইক না আসে সেক্ষেত্রে এনপিকে 05234 লিটারে 2 গ্রাম পরিমাণে আমরা স্প্রে করলে অন্তত 2 থেকে 3 সপ্তাহ স্প্রে করার পরেই দেখব যে কোনো কোনো গাছে স্পাইক উঁকি দিতে শুরু করবে। এরপর আমরা আরও 1-2 বার 0050 বা এনপিকে 0050 2 গ্রাম/লিটারে স্প্রে করতে পারি। তবে আমরা যাই করি না কেন আমরা মাসে অন্তত 2 বার মাইটস নাশক হিসাবে ওবেরন, সুপার সোনাটা বা কাকা বা ইন্টারপ্রিট, এই কটা মাইটস কন্ট্রোলকারী
কীটনাশক আমাদেরকে যে কোনোভাবেই ব্যবহার করতে হবে। এরা একদিকে যেমন গাছকে বিশেষভাবে সুস্থতা দান করে, তার সাথে সাথে বেশি করে গাছে ফুল উৎপাদন করতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে কুঁড়ি আসার পরেও কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে। যদি আমরা এই উপাদানগুলো ব্যবহার করি তাহলে দেখা গেছে যে গাছের কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কম হয় এবং গাছের স্পাইকে প্রায় প্রত্যেকটা ফুলই সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়। আর সম্পূর্ণভাবে এই কালচার চলাকালীন আমাদেরকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। আমরা যদি গাছে পার্মানেন্ট মিডিয়া হিসাবে যদি চারকোল এবং ঝামা ইটের টুকরো ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা এই গরমের সময় প্রায় প্রত্যেক দিনই জল দিতে হবে গাছে। তবে যদি কখনো দেখা যায় যে ময়েশ্চার বেশি আছে তাহলে সপ্তাহে 1-2 দিন জল আমরা স্কিপ করে যেতে পারি। অর্কিডে যখন স্পাইক আসে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিকটিকি এসে স্পাইকের ওপর বসে থাকে এবং নরম স্পাইকগুলোকে ভেঙে দেয়। এরকম সময় যদি আমরা ডিমের খোসা একটা সাইড ফুটো করে, অর্থাৎ ভিতরের ডিমটা বার করে নিয়ে খালি খোসা যদি দু একটা অর্কিডের আশেপাশে রেখে দিই যেদিকে স্পাইক হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে ডিমের খোসা দিলে কিন্তু এই টিকটিকির উপদ্রব কম হয়। এরা কিন্তু অনেক ক্ষেত্রে কচি স্পাইক ভেঙে ফেলে। আমি নিজেই এই অভিজ্ঞতা একাধিকবার করেছি, তবে এই জিনিসটা করার পর দেখলাম যে সত্যি সত্যি এটা একটা কার্যকারী ব্যাপার। এরপর আসা যাক অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল মোটামুটি বর্ষার সিজনে আমাদেরকে 15 দিনে একবার অ্যান্টিফাঙ্গাল হিসাবে যে কোনো অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা যেতে পারে, সেটা সিস্টেমিক হোক বা কন্ট্যাক্ট। আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালই সবথেকে বেশি অর্কিডে ব্যবহার করে থাকি, যেমন ধরুন রিডোমিল গোল্ড এবং তার সাথে সাথে যেমন অ্যামেস্টার টপ বা যে কোনো ধরনের আপনার এলাকায় যদি ভালো কোনো অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় সেটাই লো ডোজে ব্যবহার করা যেতে পারে। সাধারণ গাছের ক্ষেত্রে যদি সেটা 2 গ্রাম/লিটারে হয় বা 2 ml/লিটার, অর্কিডের ক্ষেত্রে সেটা 1.5 ml/লিটার করা যেতে পারে। এরপর আসি কীটনাশকের ব্যবহার। আমরা কীটনাশক হিসাবে মুখ্যত অর্কিডে যেটা ব্যবহার করা হয় সেটা মাইটস নাশক, যেটা আমি প্রথমেই বলেছি সুপার সোনাটা, কনফিডার, কাকা এই সমস্ত আমরা অল্টারনেটিভলি উইকলি ব্যবহার করতে পারি। কিন্তু শুঁয়োপোকার একটা প্রবণতা দেখা যায় বর্ষাকালে, যেহেতু আমরা ছাদবাগানীদের মধ্যে অনেক ধরনের গাছ রাখার প্রবণতা রয়েছে, সেহেতু অন্যান্য গাছ থেকেও কিন্তু শুঁয়োপোকার ডিম চলে আসতে পারে বা শুঁয়োপোকা এসে অর্কিড হাউসে আপনার বাচ্চা বা ডিম পেড়ে রাখতে পারে। সেখান থেকে হঠাৎ করে একদিনেই কিন্তু এরা কচি পাতা, ডগা, কুঁড়ি খেয়ে শেষ করে দিতে পারে। সেই জন্য বর্ষাকালে অন্তত মাসে একবার কীটনাশক ব্যবহার করতেই হবে। বিশেষত যে সমস্ত কীটনাশক শুঁয়োপোকাকে মেরে ফেলে সেরকম কীটনাশক আমরা অন্তত মাসে একবার ব্যবহার করব। আমি সাধারণত এ ব্যাপারে সাইপারমেথ্রিন ব্যবহার করে থাকি। এ সময় অর্কিডের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্কিডের জল দেয়া। অর্কিড এই গরমের সিজনে প্রায় রোজই জল দিতে হয় যদি আমরা চারকোল এবং ঝামা ইটের মধ্যে রোপণ করে থাকি। তবে ধীরে ধীরে যখন টেম্পারেচার কমতে থাকবে অক্টোবর মাসের পর থেকে, তখন সপ্তাহে আমরা 1 দিন বাদে 1 দিন জল দেব এবং তারপর শীত পড়ে গেলে সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি জল দেওয়ার দরকার হয় না। গাছ যখন এরকম হৃষ্টপুষ্ট হতে শুরু করবে তখনই কিন্তু গাছে স্পাইক আসতে শুরু করবে। গাছে যখনই স্পাইক চলে আসবে এবং স্পাইকগুলো ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন সুপার সোনাটা, কাকা, ইন্টারপ্রিট কিন্তু আমাদেরকে রেগুলার স্প্রে করে যেতেই হবে। তবে এই সময় আমরা কোনো রকম এনপিকে আর স্প্রে করব না। গাছে ফুল আসতে শুরু করলে আর বিশেষ করে সার দেওয়ার দরকার হবে না, তখন কিন্তু আমাদেরকে শুধু জলটা এবং ময়েশ্চার ম্যানেজমেন্টটা দরকার এবং মাইটস ইনফেস্টেশন যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। তবে মাঝে মধ্যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস হিসাবে সিউইড এক্সট্র্যাক্ট মাসে 1 থেকে 2 বার স্প্রে করতেই পারি। তবে আমরা চাইলে কিন্তু মাসে একবার আমরা হিউমিক অ্যাসিডের জলে কিন্তু এর শিকড়টাকে চুবিয়ে নিতে পারি বা খানিকক্ষণ রেখে আবার তুলে দিতে পারি, কারণ অর্কিডের ক্ষেত্রে অর্কিডের শিকড়টার হেলথ কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর আমরা যে জল ব্যবহার করব সেই জলটা যদি স্টেন ফ্রি বা আয়রন ফ্রি হয় তাহলে তো খুবই ভালো হয়। আমি বিশেষত এটা করতে পারি না, দেখুন আমার পাতায় স্পট রয়েছে জলের।
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের অর্কিড কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার ছবি প্ল্যানেট গ্রিন ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের প্ল্যানেট গ্রিন ফেসবুক গ্রুপটা কিন্তু সমস্ত বিষয়ে আলোচনা হয় এবং সেখানে অথেন্টিক সেলাররাও কিন্তু রয়েছে। আপনি চাইলে সেখানে আপনার পছন্দের গাছ কিনতেও যেমন পারেন, আপনার গাছ সেলও করতে পারবেন।